হ্যালো বন্ধুরা, নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের লাভ এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। আমি রুমে গিয়ে দেখি উনি ওয়াশরুমে চলে গেছেন। আমি রুমে পায়চারি করছি আর ভাবছি উনি কাঠগোলাপ ফুলের চারা ব্যালকনিতে রাখছে কেন? কাঠগোলাপ কি ওনার পছন্দের ফুল? অন্য কোনো ফুলের চারা নেই, শুধু কাঠগোলাপ গাছই আছে। ওনাকে দেখে তো এমন মনে হয় না যে ওনার ফুল গাছ লাগানোর কোনো শখ আছে। কি করি এখন? দূর, মাথায় কিছু আসছে না, এত কিছু ভাবতে পারবো না। ওনাকে জিজ্ঞেস করে ফেলি, যা ভাবার ভাববেন উনি। আমি মনে মনে এত কথা রাখতে পারবো না। দাঁত দিয়ে নখ কাটছি আর পুরো রুম জুড়ে পায়চারি করছি। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। আমি পিছন ঘুরে ওনার দিকে তাকালাম। উনি 3/4 প্যান্ট আর সাদা রঙের গেঞ্জি পরে আছেন। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আমার সামনে দিয়ে চলে গেল। আমার দিকে একবারও তাকালো না, কিন্তু আমি ভ্যাবলার মতো ওনার দিকে তাকিয়ে আছি। উনি ওয়ার্ড্রোব থেকে কালো রঙের একটা শার্ট নিয়ে পরতে লাগলেন। আমি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। শুনুন, ব্যালকনিতে কাঠগোলাপ গাছগুলো আছে, ওগুলো কি আপনি লাগিয়েছেন? উনি শার্টের হাতাগুলো ভাঁজ করতে করতে আমার দিকে তাকালেন। ব্যালকনিটা যেহেতু আমার, এখানে অন্য কেউ তো কিছু রাখতে পারবে না। কাঠগোলাপ কি আপনার পছন্দের ফুল? উনি আমার এই কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। অসভ্য লোক একটা। কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয়, এভাবে কিছু না বলে চলে যেতে হয় না। উনি অফিসে চলে গেলে সারাদিন রুমে এটা সেটা খুঁচিয়ে দেখে যাচ্ছি। বুক সেলফে যতগুলো বই ডায়েরি রাখা আছে সবগুলো কয়েকবার উলটপালট করলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না যাতে এটা শিওর হতে পারি উনিই রিঝুম। আমার কাছে বারবার কেন এমন মনে হচ্ছে উনিই রিঝুম। উনি যদি রিঝুম হন তাহলে উনি আমার সাথে এমন কেন করছেন? পরিচয় লুকিয়ে আমাকে এভাবে বিয়ে করছেন কেন? দূর, কি ভাবছি এসব? উনি রিজুম হবেন কি করে? ব্যালকনিতে কি কয়েকটা ফুলের চারা দেখেছি, এ নিয়ে উল্টাপাল্টা কত কিছু ভেবে যাচ্ছি। ফুল গাছ তো স্বাভাবিক সবাই লাগাতেই পারে। উনিও হয়তো শখের বসে গাছগুলো এনেছিলেন। সারাদিন কয়েকবার রিজুমকে কল করি, কিন্তু রিজুম কল ধরল না। কোথায় আছে, কি করছে, কল কেন ধরছে না? বিকেল থেকে আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। মেঘলা আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। সাদা আকাশের বুকে কত সুন্দর করে কালো মেঘগুলো ঘুরে বেড়ায়। বাসায় থাকতেও আকাশ একটু মেঘলা হলেই মেঘ দেখার জন্য ছাদে চলে যেতাম। আজও নিজেকে রুমে আটকে রাখতে পারলাম না, ছাদে চলে গেলাম। ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে আকাশ দেখার পর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিল। আমি চোখ বুজে 2 হাত মেলে বৃষ্টির ফোঁটা অনুভব করতে লাগলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে নিঝুমের কথা মনে পড়ে গেল। নিঝুম বলেছিল একসাথে দুজন বৃষ্টিতে ভিজবো। কি করছে আমার পাগলিটা? তোমার পাগলিটা হাঁচি দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে। হাঁচি দিচ্ছে কেন? ঠান্ডা লাগলো কি করে? একটু বৃষ্টিতে ভিজেছিলাম, সে থেকেই। বৃষ্টিতে ভিজতে গেছিলে কেন? এখন থেকে আর কোনো দিন বৃষ্টিতে ভিজতে পারবে না। কি বলছো? বৃষ্টি আমার খুব ভালো লাগে। আমার সব ভালো লাগার জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হলে আমি নিজেকে আটকে রাখতে পারি না, ভিজতে ইচ্ছে করে শুধু। তোমার যা ভালো লাগে তুমি তাই করতে পারবে, আমি কখনো বারণ করব না। কিন্তু যে জিনিসে তোমার কষ্ট হবে বা ক্ষতি হবে সেটা আমি তোমাকে কখনো করতে দিব না। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু ম্যাডাম বৃষ্টিতে ভিজে ঠান্ডা জ্বর হলে কষ্ট কার হবে? দূর, এই ছেলেটাকে কিছু বলাই ভুল, সারাক্ষণ জ্ঞান আর লেকচার দিতেই থাকে। এখন অন্য কিছু নিয়ে কথা না বললে লেকচার দিয়ে মাথা খেয়ে ফেলবে। এসব বাদ দাও তো, শোনো না, একটা কথা বলি। বলো, আমি তোমার সব কথা শুনবো। আমরা দুজন একসাথে কবে বৃষ্টিতে ভিজবো? আবার বৃষ্টিতে ভেজার কথা? রিঝুম, আমি যা জানতে চাইছি তা বলো, কবে দেখা হবে আমাদের? এই তো আর কিছুদিন, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর তো তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো।
এই কয়েকটা দিন যে কত দিন তার কোনো নিশ্চয়তা নেই, তাই না? এমন করে বলছে কেন? আমার উপর কি তোমার বিশ্বাস নেই? আছে তো, তোমার উপর আমার নিজের থেকেও বেশি বিশ্বাস আছে। তুমি আমি একসাথে হাতে হাত রেখে পাশাপাশি বৃষ্টিতে ভিজবো। তুমি বৃষ্টি উপভোগ করবে আর আমি তোমাকে দেখব। বৃষ্টির ফোঁটা তোমার মুখে এসে পড়লে তুমি চোখ বুজে নেবে। তখন কতই না মায়াবী লাগবে তোমাকে দেখতে। যখন হঠাৎ করে বাজ পড়বে, বাজ পড়ার শব্দ শুনে তখন তুমি ভয় পেয়ে শক্ত করে আমার হাত চেপে ধরবে। আমি তোমার ভয় কাটাতে আলতো করে তোমার দুহাত আমার হাতের মুঠোয় ভরে নিব। আমি আনমনে নিজে থেকেই হেসে উঠলাম। আপনি এভাবে বৃষ্টিতে ভিজতেছেন কেন? আমি ওনার কথা শুনে পেছনে তাকিয়ে ওনাকে দেখতে পেলাম। মুহূর্তের মধ্যে আমার মনে হলো আমি কোথায় আছি। এতক্ষণ যা যা ভাবলাম সবই রিজুমের সাথে কাটানো অতীতের কিছু রঙিন মুহূর্ত ছিল, যে মুহূর্তগুলো মনে আসলে আমার ঠোঁটের কোণে এমনিতে হাসির রেখা ফুটে ওঠে। কি হলো? এভাবে বৃষ্টিতে ভিজে জ্বর আসলে তখন আপনাকে কে সামলাবে? রুম এসে চেঞ্জ করে নিন, নয়তো জ্বর এসে যাবে। আপনি এখানে কেন? রুমে আসলাম অনেকক্ষণ হলো, আপনাকে দেখতে পেলাম না। ভাবির কাছে আপনার কথা জিজ্ঞেস করলে ভাবি বলল বিকেল থেকে নাকি আপনাকে দেখেনি, আপনি নিচে যাননি। তাই আপনাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। ও আচ্ছা। হুম, এখন রুমে আসুন। আর ভিজতে হবে না, ঠান্ডা লেগে যাবে। একটা কথা বলবেন? কি কথা বলুন? আমি কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে বললাম, না কিছু না। কিছু নাকি? কি জানতে চাইছিলেন তা বলেন। বললাম তো কিছু না। আপনিও তো ভিজে যাচ্ছেন, রুমে যান। আপনিও আসুন, আপনি অনেকক্ষণ আগে থেকেই তো ভিজছেন। হুম। উনি আমার সামনে সামনে হেঁটে যাচ্ছেন, আমি ওনার পিছনে হেঁটে যাচ্ছি। বারবার মনে হচ্ছে উনিই রিঝুম। আমার এমন কেন মনে হয় উনিই রিঝুম? একবার ডেকে দেখব। রিঝুম। আমি রিঝুম নাম নিয়ে ডেকে পিছনে দাঁড়িয়ে গেলাম। ভাবছি উনি পেছনে ফিরে দেখবেন, কিন্তু উনি পিছনে না তাকিয়ে ওনার মতো করেই যেতে লাগলেন। দুজনেই রুমে চলে আসলাম। তাড়াতাড়ি চেঞ্জ করে নিন, অনেকক্ষণ ধরে ভিজা কাপড়ে আছেন, ঠান্ডা লেগে যাবে। হুম। আমি চেঞ্জ করে রুমে এসে তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলাম। উনি এখনো ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন। কি হলো, এখনো আপনি ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছেন যে? আপনার কি ঠান্ডা লাগবে না? উনি আমার কথা শুনে কিছু না বলে ওয়াশরুমে চলে গেলেন। উনি চেঞ্জ করে এসে রুম থেকে বের হয়ে গেলেন। বেডের উপর রাখা আমার ফোন বেজে উঠল। আমি বুঝতে পারলাম রিঝুমি কল করেছে। ফোন হাতে নিয়ে কল রিসিভ করলাম। রিঝুম, আমি কালই তোমার সাথে দেখা করতে চাই। তুমি কি আমার সাথে দেখা করতে আসবে? কি হলো আমার জান পাখিটা? আজ হঠাৎ করে আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেল যে? রিঝুম, আমি যা বলছি তার উত্তর দেও। তুমি আসবে কি না? অবশ্যই আসবো, আসবো না কেন? আমার জান পাখিটাকে দেখার জন্য আমি তো কবে থেকেই অপেক্ষা করে আছি। তুমি কাল আমার সাথে দেখা করবে। এভাবে আর চলতে পারে না। আমি অন্য কারো বউয়ের পরিচয় নিয়ে আর থাকতে পারবো না। এখন আমার কাছে এসব অসহ্য লাগে। আমার জীবনে কোথায় থেকে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বলো। তোমার হাজব্যান্ড তোমাকে কিছু বলেছে নাকি? উনি কি বলবেন? ওনার মতো ভালো মানুষ আর দুইটা হয় না। আমি ওনার সাথে এতটা অন্যায় করতে পারবো না। আমি দিনের পর দিন ওনাকে ঠকিয়ে যাচ্ছি। উনি সব জেনে শুনেও চুপচাপ সব সহ্য করে যাচ্ছে। আমাদের জীবনের সাথে আরও দুইটা পরিবার জড়িয়ে আছে। আমি এভাবে আর আমাদের রিলেশন এগিয়ে নিতে চাই না, যে রিলেশনের কোনো নাম নেই, নেই কোনো ভবিষ্যৎ। তুমি কি চাইছো আমাদের সম্পর্কে এখানেই শেষ হয়ে যাক? আমি কখনো এমন চাইনি, আর আজও চাইছি না। আমি সম্পূর্ণভাবে তোমার হতে চাই। আমি আমাদের রিলেশনটার নির্দিষ্ট একটা নাম দিতে চাই। আমিও তো চাই আমাদের সম্পর্কে একটা নাম পাক, কিন্তু যতদিন তুমি ডিভোর্স না নিচ্ছ ততদিন তো এটা সম্ভব হবে না। হঠাৎ রুমে কেউ আসার শব্দ শোনা গেল। উনি হয়তো রুমে আসছেন। রিঝুম, পরে কথা হবে, এখন রাখছি। এটা বলে উনি রুমে আসার আগেই ফোন হাত থেকে টেবিলের উপর রেখে দিলাম। উনি আমাকে রিঝুমের সাথে কথা বলতে দেখলে মুখে হয়তো কিছু বলতো না,
কিন্তু মনে মনে ঠিকই কষ্ট পেত। উনিও তো একজন মানুষ, ওনারও তো মন আছে। আর ওই দিন তো উনি স্বীকার করেছেন উনি আমাকে ভালোবাসেন। ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। যতই আমি ওনাকে না ভালোবাসি, তাই বলে ওনাকে জেনে বুঝে আর কষ্ট দিতে পারবো না। উনি রুমে এসে বেড থেকে বালিশ নিয়ে সোফায় চলে গেলেন। উনি সোফায় গিয়ে শুয়ে পড়লেন, বাম হাত কপালের উপর আর ডান হাত পেটের উপর। চুপচাপ শুয়ে আছেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি, ভাবছি উনি যদি আমার রিজুম হতো, তাহলে পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী আর দুটো হতো না। কাল আমি রিজুমের সাথে দেখা করতে যাব। আমার কথা শুনে উনি কপালের উপর থেকে হাত সরিয়ে আমার দিকে তাকালেন। কোথায় দেখা করতে যাবেন? জানি না, এটা রিজুম কাল জানাবে ও কোথায় আসবে। ও, একা যেতে পারবেন তো? আপনি একা যেতে না পারলে জানাবেন। অচেনা শহর আগে কখনো আসেননি, সবকিছু ভালো করে চিনেনও না। একা গেলে সমস্যায় পড়তে পারেন। আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমি রিজুমের সাথে দেখা করতে যাব, আর উনি আমাকে নিয়ে যাবেন বলছেন। আপনি তো রিজুমকে আগে কখনোই দেখেননি, তাহলে ওনাকে চিনবেন কিভাবে? আগে না দেখলেও আমার মন রিঝুমকে ঠিকই চিনে নেবে। আমাদের ডিভোর্সের ব্যবস্থা হয়েছে কি? আমাকে আর 1 সপ্তাহের মতো সময় দিন। এই 1 সপ্তাহের মধ্যে সব হয়ে যাবে। আচ্ছা। আমি বেডে উপাস ফিরে শুয়ে পড়লাম, আর কথা না বাড়িয়ে। অনেক আনন্দ হচ্ছে, কাল রিজুমকে দেখব, ওর সাথে সামনাসামনি দেখা হবে। কতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। রিজুম তো কাঠগোলাপ হাতে নীল পাঞ্জাবি পরে আসবে, আমাকে তো নীল শাড়ি পরে যেতে বলছিল। কিন্তু এখানে তো আমার একটাও শাড়ি নেই। নীল শাড়ি তো দূর, এখন কি করব? আমি নীল শাড়ি এখন কোথায় পাবো? পরদিন খুব সকালে ঘুম ভেঙে গেল। মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কখন রিজুমের সাথে দেখা করতে যাব, আমি কি পরে যাব, এটা নিয়ে ভাবছি। আর আমার সব জামাগুলো এলোমেলো করছি। উনি রুমে এসে দেখেন পুরো রুমে আমার জামাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সোফায়, বেডে। এসব কি করছেন? কিছু না। কিছু না? তাহলে রুমের এই অবস্থা হলো কি করে? জানি না, ভালো লাগছে না। কিছু জিজ্ঞেস করবেন না তো? নীল শাড়ির বদলে নীল রঙের একটা লং জামা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। নীল রঙের লং জামার সাথে ম্যাচিং করা চুড়ি, পাজামা, নীল রঙের জর্জেটের ওড়না, মাঝে গোল্ডেন কালারের ছোট ছোট স্টোন বসানো। আমি চেঞ্জ করে রুমে আসলাম। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এখন বের হচ্ছেন নাকি? হুম। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আপনি যেখানে যেতে চান আপনাকে সেখানে নিয়ে যেতে। একা যাবেন না। আর রিঝুমকে তা শিওর হয়ে চিনে নিতে পারবেন তো? আমি কোনো কথা না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সকাল 11টার দিকে বেরিয়ে পড়লাম রিজুমের সাথে দেখা করার জন্য। গাড়িতে বসে কয়েকবার রিজুমকে ফোনে ট্রাই করলাম, কিন্তু রিজুম ফোন তুলছে না, ব্যস্ত আছে হয়তো। আজ প্রথমবার দেখা করতে আসবে বলে কথা। মনের মাঝে অজানা এক আনন্দ অনুভূতি কাজ করছে। রিজুম যে জায়গার কথা বলেছিল, ড্রাইভার আমাকে সেখানেই নিয়ে যাচ্ছে। কখন থেকে গাড়িতে বসে আছি, পথ শেষই হচ্ছে না আমার মনে হচ্ছে। মাঝে মাঝে অপেক্ষার প্রহরগুলো খুব দীর্ঘ হয়ে ওঠে। আমি রিজুমকে চিনে নিতে পারবো তো? অবশ্যই পারবো। শুনেছি ভালোবাসার মানুষটা সামনে আসলে বুক ধুকপুক করতে শুরু করে। আমারও কি এমন হবে? রিজুমকে দেখে কি আমার বুকেও ধুকপুকানি শুরু করবে? দূর, কি সব ভাবছি এসব। এগুলো বাস্তবে হয় নাকি? এগুলো শুধু গল্প, নাটক আর মুভিতেই হয়। কখন যাব রিজুমের কাছে? এই রাস্তা কি আজ শেষ হবে না? 6টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে আসলো। আমি গাড়ি থেকে নেমে বাসায় ঢুকে সোজা উপরের রুমে চলে আসতে লাগলাম। হল রুমে সবাই বসেছিল। ভাবি পেছন থেকে আমাকে কয়েকবার ডাকলেও আমি এখানে না দাঁড়িয়ে উপরে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে চলে গেলাম। ঝর্ণার নিচে দাঁড়িয়ে সমানে কেঁদে যাচ্ছি। চিৎকার করে কান্না করতে ইচ্ছে হচ্ছে। এসব কি হলো আমার সাথে? রিজুম এমনটা কি করে করতে পারলো? আমার এতদিনের ভালোবাসা দিয়ে তৈরি করা স্বপ্নগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল। একটু একটু করে জমানো ভালোবাসা মুহূর্তের মধ্যেই ভুলিয়ে গেল রিজুম। নিশিতাকে উপরে যেতে দেখলাম। অনেকক্ষণ তো হয়ে গেল উপরে গেছে, এখনো নিচে আসছে না কেন?
কি করছে রুমে? একবার গিয়ে দেখে আসি তো। আমি রুমে যাওয়ার জন্য উঠতে নিলে ভাবি বললেন। কোথায় যাচ্ছেন রিঝুম? আমি ভাবির দিকে তাকালে ইয়ে না মানে রিয়ান, তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? উপরে যাচ্ছি ভাবি। গিয়ে দেখি কান্নাকাটি করে কি অবস্থা করতেছে নিজের। আহারে, এতই যখন ভালোবাসা, তাহলে ওর কাছে সত্যিটা বলছো না কেন? এভাবে ওকে কষ্ট দিচ্ছ কেন? তুমি তো সবই জানো ভাবি। হুম, জানি বলেই তো সেই প্রথম থেকেই তোমার সাথে আছি। কিন্তু এখন তো মনে হচ্ছে আমার নিশিতার দলে চলে যাওয়া উচিত। ভাবি, আমার নিরীহ জাটাকে বোকা পেয়ে এতটা কষ্ট দিবে, তা কি আমি মেনে নিতে পারি? এই তো ভাবি, আর কিছুদিন, তারপর থেকে ওকে আর এক বিন্দু কষ্ট পেতে দিব না। ওরে আমার রোমিও, এবার যাও, গিয়ে দেখো তোমার বউ আবার উল্টাপাল্টা কিছু করে ফেলছে না তো। আমি উপরের রুমে গিয়ে পুরো রুমে নিশিতাকে খুঁজে পেলাম না। ওয়াশরুম থেকে ঝর্ণার শব্দ আসছে, তার মানে নিশিতা ওয়াশরুমে আছে। আমি নিশিতাকে ডাকলাম না, দেখি নিজে থেকে বের হয়ে আসে কিনা। কিছুক্ষণ বসে থাকলাম, 30 মিনিটের মতো হয়ে গেল। নিশিতা এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছে না। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। যা ভেবেছিলাম তাই, নিশিতা ওয়াশরুমে বসে কাঁদছে। অনেক কষ্ট দিচ্ছি মেয়েটাকে। ওর সামনে থেকে ওর থেকে অনেক দূরে সরে আসি। ওয়াশরুমের দরজায় নক করে বললাম, শুনছেন? অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো ওয়াশরুমে কি করছেন? আমি বাহির থেকে ওনার শব্দ শুনতে পেয়ে কান্না থামানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই কান্না থামাতে পারছি না। কি হলো, কথা বলছেন না কেন? বলুন। আগে আপনি বের হন, তারপর যা বলার বলবো। আমি তো ওয়াশরুমে ড্রেস নিয়ে আসিনি, এ ভেজা শরীরে কিভাবে রুম থেকে ড্রেস আনবো? কি হলো, বের হয়ে আসুন, কথা আছে আপনার সাথে। কিভাবে বের হব? কিভাবে বের হবেন মানে? আমি ড্রেস নিয়ে আসিনি, ওয়ার্ড্রোব থেকে আমার একটা ড্রেস দিবেন। উনি ড্রেস এনে দিলে আমি চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম, উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি তো রিঝুমের সাথে দেখা করতে গেছিলেন, দেখা হয়েছে? রিজুমের কথা শুনে আমার চোখ দিয়ে এমনিতেই পানি পড়তে লাগলো। কি হলো, কাঁদছেন কেন? দেখা হয়নি? এবার আমি শব্দ করে কেঁদে দিলাম। আমি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম, উনি আমাকে কাঁদতে দেখে আমার কাছে এসে বসলেন। কি হয়েছে না বললে বুঝবো কি করে, বলুন তো। কান্না থামিয়ে কি হয়েছে তা একটু ক্লিয়ার করে বলুন। আমি ওনার দিকে তাকিয়ে ওনার চোখে আমার জন্য ভালোবাসার ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি। এতদিন রিজুমের জন্য ওনার সাথে কতটা অন্যায় করেছি, আমি নানাভাবে ওনাকে অপমান করেছি, ওনার ভালোবাসাকে অবহেলা করেছি, সব সময় ওনাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি। এসব ভেবেই আমার আরও কান্না পাচ্ছে। আবার কান্না করছেন? এবার তো একটু কান্না থামান, এভাবে কেঁদে কি সবকিছু ঠিক করতে পারবেন? উনি আমার চোখের পানি মুছে দিতে নিলে আমি ওনাকে জড়িয়ে ধরে ওনার বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। মেয়েটা অনেক ভালোবাসে আমাকে। নিশিতা এখনো জানে না আমি তার ভালোবাসা রিঝুম, যার জন্য ও এত কষ্ট পাচ্ছে। সে তার চোখের সামনেই আছে। অনেক পরীক্ষা নিয়েছে এই কয়দিনে। আর না, নিশিতাকে বলার সময় এসে গেছে আমি রিঝুম। আমি নিশিতার মুখ উপরে তুলে বললাম, রিঝুম আসেনি আপনার সাথে দেখা করতে, তাই না? হুম, রিঝুম আসেনি। সকাল 11টা থেকে ওর জন্য অপেক্ষা করে বসেছিলাম। সারাটা দিন পার হয়ে সন্ধ্যা হয়ে গেল, পরেও রিঝুম আসলো না। ওখানে লোকজন কিভাবে আমাকে দেখছিল। কতবার রিঝুমকে ফোন করেছি, সুইচ অফ বলছে। আচ্ছা, রিঝুম কি আমাকে ভালোবাসে না? রিঝুম যদি আমাকে ভালোবাসতো তাহলে তো আজ আমার সাথে দেখা করতে আসতো। রিঝুম আসেনি, আপনি শিওর তো? নাকি ও আসছিল কিন্তু আপনি ওকে চেনেননি? আমি জানি ও আসেনি, ও আসলে আমি ঠিকই ওকে চিনতাম। রিজুম হয়তো কোনো কাজে বিজি হয়ে গেছে, তাই আসতে পারেনি। মানলাম ও কোনো কাজে আটকে গেছে তাই আসতে পারিনি, কিন্তু ফোন তো তুলবে, ও তো ফোনটাই সুইচ অফ করে রাখছে। আচ্ছা, আপনি কাঁদবেন না, উঠুন, বেডে আসুন। অনেকক্ষণ ধরে ভিজছেন, আপনার গা অনেক গরম, জ্বর আসছে আপনার। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল, মাথাটা ঘুরছে, চারিদিক ঠিক করে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে নিশিতা আমার উপর হেলে পড়লো। কি হলো ওর? সেন্সলেস হয়ে গেল? এত কান্না করলে আর এতক্ষণ ভিজলে সেন্সলেস তো হবেই। আমি ওর থেকে এসব আর লুকাতে পারবো না।
মেয়েটা আমাকে ভালোবেসে শুধু কষ্টই পেয়ে যাচ্ছে। সব সময় মন খারাপ থাকে, মাঝে মাঝে একা একা নীরবে কান্না করে, সব আমার জন্য। আমি নিশিতাকে কোলে তুলে বেডে নিয়ে শুয়ে দিলাম। জ্বর আসছে, শরীর প্রচন্ড গরম, শীতে থরথর করে কাঁপছে। আমি ওর গায়ে চাদর টেনে দিয়ে রুম থেকে চলে আসলাম। 1 সপ্তাহ পর। আজ 1 সপ্তাহ হয়ে গেল, আমার জ্বর এখনো সারল না। এই 1 সপ্তাহের জ্বরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। জ্বর মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে, তাই তো আমায় ছেড়ে যাওয়ার নামই নিচ্ছে না। নিজে নিজে ঠিক মতো উঠে দাঁড়াতেও পারি না, সারাদিন রুমেই শুয়ে থাকি। আমি রুমের বাইরে যেতে চাইলে উনি আমাকে রুম থেকে 1 পাও বাইরে বের হতে দেয় না। এই কয়দিনে উনি আমার কতটা যত্ন নিয়েছেন তা বলে শেষ করতে পারবো না। নিজের হাতে খাওয়ানো থেকে শুরু করে আমার সব কাজ করে দিয়েছেন। রাতের পর রাত জেগে আমার পাশে বসে থেকে আমার মাথায় বিলি কেটে দিতেন, আর আমি আরাম করে ঘুমিয়েছি। মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে দেখেছি উনি আমার মাথার পাশে বসে ঘুমিয়ে আছেন। মুহূর্তটা আমি ওনাকে আমার পাশে, প্রতিটা মুহূর্তে আমি ওনাকে আমার পাশে পেয়েছি। মাঝে মাঝে রিঝুমের কথা মনে হয়। মন খারাপ হয়ে গেলে উনি নিমিষে আমার মন ভালো করে দিয়েছেন। আজ সকাল থেকে একবারও নিচে যায়নি। শরীরটা একটু বেশিই দুর্বল। ডক্টর দেখানোর পরও কেন জ্বর সারছে না তাই বুঝতে পারছি না। দুপুরে উনি রুমে খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে কড়াভাবে নিষেধ করে গেছেন আমি যাতে বিছানা থেকে 1 পাও নিচে না নামি। রুম থেকে বের হওয়া তো অনেক দূরের কথা, আজ উনি রুমে এত একটা আসছেন না। অফিসেও গেলেন না আজ। নিচে কি করছে আল্লাহই জানেন। আমাকে তো রুমে বসিয়ে দিয়ে চলে গেলেন। ওনার এই মিষ্টি মিষ্টি শাসনগুলো আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমি এখনও রিঝুমকেই ভালোবাসি। রিঝুম আমার জীবনের প্রথম ভালোবাসা। রিঝুম আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আমি ওকে কোনো দিনও ভুলতে পারবো না। আমি অনেক চেষ্টা করছি রিঝুমকে ভুলে গিয়ে ওনাকে ভালোবাসতে, কিন্তু কিছুতেই তো পারছি না। আমার মনে ওনার প্রতি অনেক সম্মান জন্ম হয়েছে, কিন্তু ভালোবাসাটা এখনও জন্ম হয়ে ওঠেনি। হয়তো আমি ওনার সাথে ভালো থাকবো, কিন্তু কখনোই ওনাকে ভালোবাসতে পারবো না। দুপুরের দিকে ঘুমিয়ে গেছিলাম, প্রায় সন্ধ্যা হওয়ার একটু আগে ঘুম ভাঙলো। আমি শোয়া থেকে উঠে আস্তে আস্তে ওয়াশরুমে গিয়ে হাত মুখে পানি দিয়ে রুমে এসে বেডে বসলাম। একটু পর খেয়াল করলাম বেডের উপর একটা ব্যাগ রাখা, ব্যাগের উপর নীল রঙের একটা চিরকুট। চিরকুটটা হাতে নিয়ে চিরকুটের ভাঁজ খুলে ভিতরের লেখাটা পড়লাম। ব্যাগটা খুলে দেখো, কিছু আছে তোমার জন্য। আমি লেখাটা পড়ে একটু অবাক হলাম। কে আমাকে এমন চিরকুট লিখবে? চিরকুটটা পাশে রেখে ব্যাগ হাতে নিয়ে খুলতে লাগলাম। ব্যাগটা নীল রঙের কাগজ দিয়ে সুন্দর করে মোড়ানো। ব্যাগ খুলে ভেতরে একটা শাড়ি পেলাম। শাড়িটা সম্পূর্ণ নীল রঙের জর্জেটের মাঝে, পুরো বডি জুড়ে ছোট ছোট স্টোন বসানো, আঁচলের দিক দিয়ে একটু ঘন করে স্টোন বসানো। শাড়ির বাজ খোলার সাথে সাথে ভেতর থেকে আরও একটা চিরকুট নিচে পড়ল। আমি চিরকুটটাও হাতে নিয়ে পড়তে লাগলাম। নীল রং। লোকে বলে ভালোবাসার কোনো রং হয় না, কিন্তু আমি জানি তোমার কাছে ভালোবাসার রং হলো নীল রং। তোমার ভালোবাসা নীল রং দিয়ে প্রকাশ পায়, তাই এই নীল শাড়িটা তোমার জন্য। তুমি একটু কষ্ট করে শাড়িটা পরে চুলে খোপা করে আমার জন্য অপেক্ষা করো। আমি এসে না হয় তোমার শাড়ির কুচিটাই ঠিক করে দিব। তোমার ডান হাতে ভরে চুড়ি পরিয়ে দিয়ে কপালে খুব ছোট একটা টিপ, সাথে চোখে কাজলও দিয়ে দেব। যদি তুমি অনুমতি দাও তাহলে। তোমায় খোপা করতে কেন বললাম জানো? কারণ আমি তোমার খোপায় নিজের হাতে কাঠগোলাপ গুজে দিতে চাই। অনেক কথা বলে ফেলেছি, সব কথা যদি চিরকুটেই বলে ফেলি তাহলে তোমার সামনে এসে বলার মতো কথা খুঁজে পাবো না। এখন যেন এসব নিয়ে ভাবতে বসে যেও না, তাড়াতাড়ি শাড়িটা পরে নাও। আমার চোখ দুটো যে আমার মায়াবিনীকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। আমি চিরকুটটা পড়ে থ হয়ে আছি। কে লিখছে এই চিরকুটটা? আমার পছন্দের রং নীল, পছন্দের ফুল কাঠগোলাপ, এটা কেউ কি করে জানবে? এটা তো শুধু রিজুমই জানে। রিজুমকে ছাড়া আমি তো আর কারো কাছে এসব কথা বলিনি। মাথায় অনেক চিন্তা নিয়ে শাড়ি পরে চুলে খোপা করে ড্রেসিং টেবিলের সামনে বসে আছি। আয়নার দিকে তাকিয়ে
ওই চিরকুটের লেখা প্রতিটা কথা মনে করছি। আমার সাথে এসব কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার জীবন কোথায় থেকে কোথায় মোড় নিচ্ছে কিছু বুঝে ওঠার আগেই সব কিছু ওলটপালট হয়ে যায়। মনে হলো রুমে কেউ আসলো। কে রুমে আসছে তা দেখার জন্য আমি পিছনে না ফিরে ড্রেসিং টেবিলে আয়নার দিকে তাকিয়ে দেখলাম নীল রঙের পাঞ্জাবি পরে উনি আমার পিছনে এসে দাঁড়ালেন, হাতে একটা ছোট ব্যাগ। ব্যাগটা ড্রেসিং টেবিলের উপরে রেখে উনি আমার হাত ধরে আমাকে ওনার দিকে ফেরালেন। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। বাহ, আমার মায়াবতীকে নীল শাড়িতে আসতো আরো মায়াবী লাগছে। এটা বলে উনি ওই প্যাকেটটা খুলে এক মুঠো নীল রঙের রেশমি চুড়ি বের করে এক এক করে সবগুলো চুড়ি আমার হাতে পরিয়ে দিলেন। আমি শুধু ওনার দিকে তাকিয়ে ওনাকে দেখে যাচ্ছি, কিছু বলতে পারছি না। মনে হচ্ছে আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। চুড়ি পরানো শেষে উনি আমার চোখে গাঢ় করে কাজল দিয়ে দিলেন। কি আজব, আমি নিজে কোনোদিন চোখে কাজল দিতে পারিনি। কাজল দিতে গেলেই সবসময় চোখে পানি এসে গেছে, আর আজ অন্য কেউ আমার চোখে কাজল দিয়ে দিল, আর চোখ থেকে এক ফোঁটা পানিও বের হলো না। এক মুঠো চুড়ি আর কাজল দেওয়াতেই তোমাকে দেখতে যে সুন্দর লাগছে, ভালো করে সাজলে তো তোমাকে দেখে আমি নিজের জ্ঞান ধরে রাখতে পারবো না। থাক, এইটুকুই যথেষ্ট। বেশি সুন্দর লাগলে পরে যদি আমার নজরে লেগে যায় তখন। এখন একটু উঠে আমার সাথে আসো তো। উনি আমার চোখে হাত রেখে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। এই তো এসে গেছি, এবার চোখ খোলো। আমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি কাঠগোলাপ গাছগুলো ফুলে ভরে আছে। কবে এত ফুল ফুটলো আমি তো দেখিনি, দেখবই বা কি করে, সেই কবে থেকে বেলকনিতে আসা হয় না। উনি গাছ থেকে একটা একটা করে ফুল তুলে আমার খোপায় গুজে দিতে লাগলেন। কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না। উনি এসব কি করছেন, আর আমার সম্পর্কে এত কিছু উনি জানলেন কিভাবে? উনি যেসব করছেন এসব কিছু তো রিঝুমের করার কথা ছিল। রিঝুম, তার মানে উনিই রিঝুম? কিন্তু কিভাবে সম্ভব? উনি রিঝুম হবেন কি করে? আর উনি যদি রিঝুম হয়েও থাকেন তাহলে এতদিন আমার সাথে অভিনয় করে গেছেন কেন? এইসব কিছুর উত্তর দিতে হবে ওনাকে। আমার খোপায় ফুল গুজে দেওয়া হয়ে গেলে উনি আমাকে ওনার দিকে ফিরিয়ে আলতো করে কপালে একটা চুমু এঁকে দিলেন। ওনার ঠোঁটের স্পর্শ আমার কপালে লাগার সাথে সাথে আমার পুরো শরীর শিউরে উঠল। ওনার দিকে তাকাতে পারছি না। ভয় নাকি লজ্জা তা বলতে পারবো না। সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। ঝাপসা আলোয় ওনাকে একটু একটু দেখতে পাচ্ছি। রুমের লাইটটাও দেওয়া হয়নি, পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। এখনো তুমি তোমার রিঝুমকে চিনতে পারছো না? আমাকে চিনতে তোমার এত সময় লাগছে? আপনি রিঝুম? আমি আরো কিছু বলার আগে ভাবি রুমে আসলো। কই গো তোমরা? সে কি, রুম এত অন্ধকার করে রেখেছো কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। এখনো রুমে লাইট দাওনি কেন? ভাবি কথাগুলো বলতে বলতে রুমের লাইট দিল। ভাবি আমাদের রুমে না পেয়ে বেলকনিতে আসলো। ভাবিকে দেখেও উনি আমাকে ছাড়ছেন না, ঠিক আগের মতোই। ওনার দু হাত আমার গালে রেখে আমাকে ওনার দিকে ধরে রাখলেন। আমি কি ভুল সময়ে এসে গেছি? সরি, তোমাদের রোম্যান্স করার সময় এসে পড়েছি। তোমাদের রোম্যান্সের 12টা বাজিয়ে দিলাম। আমি যাচ্ছি, তোমাদের রোম্যান্স শেষ হলে নিচে চলে এসো। ভাবি যেতে নিলে উনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, রোমাঞ্চের 12টা বাজিয়ে দিয়ে এখন বলছো ভুল সময় এসে গেছো? ওরে আমার রোমিও দেবর রে, এতই যখন রোম্যান্স করার ইচ্ছে হয়েছিল তাহলে দরজা লক করে দিলে না কেন? নিশিতা, তোমার হাজবেন্ডকে একটু বোঝাও যেন নেক্সট টাইম থেকে দরজা লাগিয়ে দেয়। ভাবি আর ওনার এসব কথা শুনে লজ্জায় আমি শেষ হয়ে যাচ্ছি। কি এসব বলছেন দুজনে? উনি ভাবির সাথে এই কথাটা নিয়ে আরো পেঁচিয়ে যাচ্ছেন, এদিকে আমি লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছি। আমি কি করে জানবো এই সময় এসে তুমি আমার রোমাঞ্চের 12টা বাজাবে? জানলে ঠিকই দরজা লক করে নিতাম। আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, এবার তো নিচে আসো। কতক্ষণ ধরে সবাই নিচে তোমাদের জন্য ওয়েট করছে। নিচে সবাই আমাদের জন্য কেন অপেক্ষা করছে? কি হচ্ছে নিচে? তুমি যাও, আমরা আসছি। তাড়াতাড়ি আসো, আমি গেলাম। ভাবি চলে গেলে উনি আমাকে নিচে যেতে বলছেন। চলো এখন নিচে যাই। আমি আপনার সাথে কোথাও যাব না।
আপনি আগে আমার সব প্রশ্নের উত্তর দিবেন, তারপর আপনার সাথে আমার কথা হবে। আপনি রিজুম হয়েও আমার সাথে এতদিন এই নাটকটা কেন করলেন? আমাকে কষ্ট দিয়ে কি অনেক মজা পেয়েছেন? আপনি দেখছেন দিনের পর দিন আমি রিজুমের জন্য কষ্ট পেয়েছি, আর আপনি আমার চোখের সামনে থেকেও আমার কাছে ধরা দেননি। প্রতিটা মুহূর্তে আমার থেকে এই সত্যিটা লুকিয়ে আমার কাছে মিথ্যা বলে গেছেন। কেন করেছেন এমনটা আমার সাথে? উনি আমার সব কথা মনোযোগ দিয়ে শুনে বাঁকা একটা হাসি দিয়ে আমাকে কোলে তুলে নিলেন। আমি হাত পা ছুটতে লাগলাম। নামান আমাকে, আপনার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। আমি থাকবো না আপনার কাছে, এক্ষুনি আমি বাড়ি চলে যাব। আমি বাড়ি যাওয়ার কথা বলে উনি জোরে আমাকে একটা ধমক দিলেন। চুপ, একদম চুপ, একটা কথাও বলবা না। আগে নিচে থেকে আসি, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দেব। এখন বেশি কথা না বলে চুপচাপ আমার সাথে নিচে চলো। আর হ্যাঁ, আর কোনোদিন যদি তোমার মুখে আমাকে ছেড়ে যাওয়ার কথা শুনি, তাহলে পা ভেঙে তোমাকে আমার কাছে রেখে দিব। বললেই হলো আমার কাছে থাকবে না? এত সহজ নাকি আমাকে ছেড়ে যাওয়া? আমি ওনার ধমক শুনে চুপ হয়ে গেলাম। ভয়ে কিছু না বলে শুধু ওনার কথাগুলো শুনেই গেলাম। একে তো এতদিনে আমার কাছে এত এত মিথ্যা বলেছে, তার উপর এখন আবার আমাকে ধমক দিয়ে কথা বলছে। থাকবই না আমি। আবার আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছো? এটা কি হলো? আমি তো মনে মনে কথা বলছি, উনি শুনলেন কি করে? তোমার মনে মনে বলা কথাগুলো আমি শুনতে পাই, তাই এবার থেকে মনে মনে কথা বলার আগেও কয়েকবার ভেবে নিবে। উনি আমাকে কোলে নিয়েই নিচে যেতে লাগলেন। আপনি কি আমাকে কোলে করেই নিচে নিয়ে যাবেন? হুম, কেন? তোমার কি কোনো সমস্যা আছে? এভাবে কোলে করে আমাকে নিচে নিয়ে গেলে সবাই কি ভাববে? কি ভাববে? আমার বউকে আমি কোলে নিছি, অন্য কারো বউকে তো আর কোলে নেইনি। আমি এটা বলিনি। সবার সামনে এভাবে গেলে আমার লজ্জা লাগবে। আপনি আমাকে নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। এত লজ্জা কোথায় রাখো? আমি জানি তুমি হেঁটে যেতে পারবে, তারপরেও আমি আজ তোমাকে কোলে করেই নিয়ে যাব। শুধু শুধু ওনার সাথে কথা বলে কোনো লাভ হবে না। উনি যে ঘাটতারা, আমাকে এখন কোনোভাবেই কোল থেকে নামাবেন না। নিচে গিয়ে দেখি বাবা মা জিসান সবাই আছে। আজ হঠাৎ করে বাবা মা আমাকে না জানি এখানে আসছে। আর খেয়াল করলাম পুরো বাড়ি সাজানো। কি হচ্ছে এখানে? সবাই হঠাৎ করে একসাথে। উনি সিঁড়ি থেকে নামার পর আমাকে কোল থেকে নামিয়ে দিলেন। মা আমাকে দেখে আমার কাছে এসে বললেন, কি অবস্থা হয়েছে তোর? একদম শুকিয়ে গেছিস দেখছি। খাওয়া দাওয়া ঠিক মতো করিস না নাকি? জ্বর এখনো ছাড়েনি? আরে মা, এত ব্যস্ত হও না তো, আমি ঠিক আছি। দেখো, কিছুই হয়নি আমার। দেখতেই তো পাচ্ছি। কেমন ঠিক আছিস? জিসান দৌড়ে আমার কাছে এসে বলল, আপু তুই কেমন আছিস? কতদিন ধরে তোকে দেখি না। তোকে ছাড়া বাড়িতে একদম ভালো লাগে না, খুব মিস করি তোকে। দেখতেই পাচ্ছিস আমি তোর সামনে সুস্থ সবল দাঁড়িয়ে আছি। আমারও তোকে ছাড়া একা একা থাকতে ভালো লাগে না রে। আমিও তোকে অনেক মিস করি। মিস করিস না ছাই, মিস করলে আমার সাথে দেখা করতে যেতি। তুই এই বাড়িতে একা কোথায়? তোর সাথে তো ভাইয়া আছে, আমার সাথে তো কেউ নেই। তাহলে কি আমার জন্য একটা ভাবি আনবো নাকি? আপু তুই শ্বশুর বাড়িতে এসেও মানুষ হলি না। বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত রেখে বললেন, ভালো আছিস তো মা? আমি যেদিন এই বাড়িতে আসছিলাম ওই দিন আসার সময় বাবার সাথে কথা বলে আসিনি, কারণ বাবার উপর আমার রাগ ছিল। আমি ওনার সাথে এই বিয়েতে রাজি ছিলাম না। পরেও বাবা ওনার সাথে আমার বিয়ে দিয়েছিল। তখন তো বুঝতে পারিনি বাবা আমার ভালোর কথা ভেবেই এমনটা করেছেন। বাবার জন্য আমি রিঝুম মানে ওনাকে স্বামী হিসাবে পেলাম। আমি বাবার বুকে মাথা রেখে বললাম, তুমি কেমন আছো বাবা? আমার মাটাকে দেখে নিয়েছি, এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। নিজের বাবা মাকে পেয়ে এই দুই বাবা মাকে তো ভুলেই গেলি। আর ভাবি, আমাদের মেয়েকে কিন্তু আমরা খুব যত্ন রেখেছি, একদম ওর কোনো কষ্ট হতে দেইনি। আমি তো জানি আমার মেয়েকে আপনারা অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখছেন। জিসান রিঝুমের কাছে গিয়ে বলল, ভাইয়া দেখো, আপু এতদিন আমার ভালোবাসা ভাগ বসিয়েছে। আম্মু আব্বু সব সময় আমার থেকে আপুকে বেশি ভালোবেসেছে। এখন তো আপু তোমার ভালোবাসা ও ভাগ বসিয়ে বসে আছে। তোমার আম্মু আব্বুও তো আপুকে তোমার থেকেও বেশি ভালোবাসে। জিসানের কথা শুনে সবাই হো হো করে হেসে দিল।
আচ্ছা, এখন যে কারণে আজ সবাই একসাথে হয়েছি তা করা হোক। আজ রিয়ান আর নিশিতার বিয়ের 5 মাস পূর্ণ হলো, মানে আজ ওদের 5th মান্থ অ্যানিভার্সারি। তাই আজ আমরা সবাই একসাথে একটু আনন্দ করব। আজ আমাদের বিয়ের 5 মাস হয়ে গেল। আমার তো খেয়ালই ছিল না। তার মানে এই 5টা মাসে উনি আমার সাথে নাটক করে আমাকে কষ্ট দিয়েছে। বজ্জাত লোক একটা। আমিও সব কষ্টের বদলা নিব। উনি যেন আমার দিকে কেমনভাবে তাকালেন, সর্বনাশ। উনি কি আমার মনে মনে বলা কথাগুলো শুনে নিয়েছেন? রাতে সবাই একসাথে অনেক মজা করলাম। আজ অনেক দিন পর বাবা, মা, জিসান সবার সাথে একসাথে বসে খাবার খেলাম। মনে হচ্ছে আজ পুরো পৃথিবীর সব সুখ এসে আমার হাতে ধরা দিছে। যাকে ভালোবাসি তাকে নিজের করে পেলাম, সাথে এত ভালো একটা পরিবার। সবাই কত ভালোবাসে আমাকে, আমার কত যত্ন নেয়, কত খেয়াল রাখে। সত্যি আজ নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে। রাতে ডিনার সেরে সবাই হলরুমে বসে অনেকক্ষণ গল্প করলাম। বাবা মা চলে গেল। জিসানের এক্সাম চলছে, তাই থাকতে পারলো না। আমার শরীরটাও একটু অসুস্থ, তাই সবাই আমাকে জোর করে রুমে পাঠিয়ে দিল। আমি আর কিছুক্ষণ নিচে থাকতে চাইলেও উনি আমাকে ধমক দিয়ে এক প্রকার জোর করে রুমে নিয়ে আসলেন। রুমে আসার সাথে সাথেই আমি ওনার কাছে জানতে চাইলাম, উনি এতদিন আমার থেকে ওনার পরিচয় লুকিয়ে গেছে কেন? উনি আমার কথার কোনো দামই দিচ্ছে না। সব শুনে ও না শোনার ভান করে ওয়াশরুমে চলে গেলেন। এদিকে রাগে আমার হাত পা কাঁপছে। উনি ওয়াশরুম থেকে শুধু একটা প্যান্ট পরে খালি গায়ে বের হয়ে আসলেন। আমি একবার ওনার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। আপনার কানে কি আমার কথা যাচ্ছে না? আমি কি জানতে চাইছি তা বলবেন কি না? শাড়িটা চেঞ্জ করে নাও। আমি জানি তোমার শাড়ি পরে থাকার অভ্যাস নেই। আমি ওনাকে কি জিজ্ঞেস করছি আর উনি আমার কথার উত্তরে কি বলছেন? আমি আপনার কাছে একটা কিছু জানতে চাইছি। আজব মানুষ তো আপনি। আমার সাথে এমন করে কি মজা পাচ্ছেন আপনি বলুন তো? উনি আমার দিকে এগিয়ে আসছেন। লোকটা কি পাগল নাকি? এভাবে আমার দিকে এগোচ্ছে কেন? শেষমেশ এই পাগল লোকটাকে আমি ভালোবেসেছি। এখন তো আবার পাগলের বউ হয়েও গেছি। আমি মনে মনে নিজের সাথে কথা বলতে বলতে উনি একদম আমার কাছে চলে আসলেন। উনি আমার কাছে এসে আমার সামনে দাঁড়িয়ে ওনার 2 হাত আমার কোমরের পিছন নিয়ে আমার কোমর পেঁচিয়ে ধরে আমাকে একদম ওনার সাথে মিশিয়ে নিলেন। এই প্রথম ওনার ছোঁয়া পেলাম। আমার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। ভয়ে বুক ধুকপুক করতে শুরু করে দিল। উনি আমাকে ওনার এতটা কাছে নিয়ে গেছেন যাতে করে আমি ওনার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ওনার চোখের দিকে তাকিয়ে ওনার চোখের অতলে হারিয়ে গিয়েছিলাম। এই দুটো চোখ আমি শুধু ভালোবাসায় দেখতে পাচ্ছি, যে ভালোবাসা শুধু আমার জন্যই যত্ন করে জমিয়ে রাখা আছে। উনি আমার কোমরে ধরে আমাকে ওনার দিকে একটু উঁচু করে আমার নাকে ওনার নাক ঘষে দিলে আমার ঘোর কাটলো। হঠাৎ করে আমি এক ঝটকায় নিজেকে ওনার থেকে ছাড়িয়ে নিলাম। আপনি একদম আমাকে ছোবেন না, আর আমার কাছে আসারও চেষ্টা করবেন না। তুমি কবে থেকে আমাকে আপনি করে বলতে শুরু করলে? আগে তো সবসময় তুমি আমাকে তুমি করেই বলতে, তাহলে এখন আপনি করে বলছো কেন? আপনি আগে আমার সব প্রশ্নের উত্তর দিবেন, তারপর আমার কাছে আসবেন, আমাকে ছুবেন। আমি আপনাকে কখনোই তুমি করে বলিনি। আমি রিঝুমকে তুমি করে বলছি। আপনি তো আমার রিঝুম না। যদি আপনি আমার রিঝুম হতেন তাহলে তো আমার কাছে এতদিন এটা লুকিয়ে যেতেন না। তুমি একবার আমাকে বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব আপনাকে? আপনি দিনের পর দিন আমার চোখের সামনে থেকেও আমাকে মিথ্যা বলছেন। আমি কষ্ট পেয়েছি আর আপনি দেখেছেন। উনি আমার কাছে এসে আমার 2 হাত ওনার হাতের মুঠোয় নিয়ে বললেন, সব বলবো তোমার কাছে, তুমি যা যা জানতে চাইবে সব। তুমি একটু মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো শোনো আগে। আমি ওনার কথার উত্তরে কিছু বললাম না। কি হলো, শুনবে না? হুম। আমাদের তো ভার্চুয়াল জগতে পরিচয় হয়েছে, তাই না? তুমি হয়তো একটা কথা জানো না, তোমার সাথে পরিচয় হবার আগে আমি লাভ বা রিলেশন কোনোটাতেই বিশ্বাস করতাম না। আমার কাছে মনে হতো আজকাল শুধু লোক দেখানো ভালোবাসা, সত্যিকারের কেউ কাউকে ভালোবাসে না। যেখানে চোখে দেখে সামনাসামনি কেউ কাউকে মনে থেকে ভালোবাসতে পারে না, সেখানে ভার্চুয়ালে লাভ বা রিলেশন তো শুধুই হাস্যকর একটা বিষয়। আমি কোনোদিনও কারোর জন্য তেমন কিছু ফিল করিনি, তাই হয়তো আমার কাছে এমন মনে হতো।
আমি এফবিতে তেমন কারোর সাথেই কথা বলতাম না। এফবিতে এসে এসব কিছু দেখলে আমার কাছে জাস্ট অসহ্য লাগে। আমি কি আপনার কাছে এসব জানতে চাইছি? আসল কথায় আসুন। আরে জান পাখি, এসব না বলে একবারে আসল কথায় চলে গেলে তুমি তো কিছুই বুঝতে পারবে না, তাই তোমাকে এসব বলতে হচ্ছে। আচ্ছা, পরে কি হলো তা শোনো। নিউজ ফিডে একদিন তোমার একটা পোস্ট চোখে পড়লো। পোস্টে লেখা কথাগুলো আমার কাছে একদম বাস্তব বলে মনে হয়েছিল। সেই সূত্রেই তোমার টাইমলাইন দেখলাম। তোমার টাইমলাইন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার পর কি যেন একটা ভেবে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আমার তোমার সাথে কথা বলার তেমন কোনো ইচ্ছে ছিল না। যাই হোক, দিন কয়েক পার হয়ে গেলে একদিন আমি এফবিতে এসে দেখি তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছো। এতে আমি তেমন একটা অবাক হইনি। কেউ কারো কাছে রিকোয়েস্ট পাঠালে সে কিছুদিন ঝুলিয়ে রেখে অ্যাকসেপ্ট করবে, এটাই তো স্বাভাবিক। আমি অফিসের কাজে বিজি হয়ে গেলাম। অনলাইন তেমন আসা হয় না, মাসখানেক হয়ে গেল। আমি তো আমার সেই আগের মতো করেই দিন কাটাচ্ছিলাম। মাঝে হঠাৎ একটু অসুস্থ হয়ে গেলে বাবা অফিসে যেতে বারণ করে দেয়। তখন সারাদিন রুমে বসে দিন কাটানো ছাড়া আর কোনো উপায় ছিল না। মাঝে মাঝে এফবিতে সময় কাটাতে আসতাম। দুদিন ধরে রুমে একা একা থাকার পর কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল। কার সাথে কথা বলবো? ভার্চুয়ালের ফেক মানুষগুলোর সাথে কথা বললে উল্টো আরো রাগ হয়। হঠাৎ করে তোমার আইডি সামনে পড়ে গেলে চার পাঁচ কিছু না ভেবে তোমাকে মেসেজ দিয়ে বসলাম। সালাম দিছিলাম, এটা ভেবেই মেসেজ দিছি যে রিপ্লাই নাও আসতে পারে, কারণ ভার্চুয়ালে মেয়েরা যে ভাব নেয়। কিছুক্ষণ পর তুমি সালামের জবাব দিলে। প্রথম দিন তোমার সাথে ভালোভাবেই কথা হয়। আমি তোমাকে ইচ্ছে করেই বেশি মেসেজ দেইনি, যদি তুমিও অন্য সবার মতো ভাব নিতে শুরু করে দাও। তোমার হয়তো মনে আছে, 2-3 দিন পর পর তোমার সাথে আমার কথা হতো। একদিন তো তুমি আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছিলে। সেদিন আমার মন ভালো ছিল না। সেদিন বাবা প্রথমবার বাসায় আমার বিয়ের কথা তুলেছিল। সেটা তো আমি ওই দিন জানতাম না। তোমার ওই রকম বিহেভে অনেক কষ্ট পেয়েছিলাম। সেই থেকেই আর তোমাকে মেসেজ দেইনি। কদিন পর তুমি নিজে থেকে মেসেজ দিয়ে আমাকে সরি বললে, আর কেন বাজে ব্যবহার করেছো তার কারণটাও জানালে। তোমার সাথে কথা বলতে বলতে এক সময় এমন হয়েছিল যে একদিন তোমার সাথে কথা না বললে আমার কোনো কিছুতেই মন বসতো না, কিছুই ভালো লাগতো না। সারাক্ষণ শুধু তোমার কথা মনে হতো। তোমার সাথে কথা বললে নিজেকে একজন সুখী মানুষ বলে মনে হতো। ঘন্টার পর ঘন্টা তোমার সাথে কথা বললেও মনে হতো তোমার সাথে আমার আরো অনেক কথা বাকি আছে। তোমার সাথে কথা বলতে ভালো লাগতো, বাকি সবার থেকে তোমাকে আলাদা মনে হতো। এটা কি ভালোবাসা ছিল নাকি শুধুই ভালো লাগা? আমি তাই বুঝতে পারছিলাম না। আমি এটা বুঝতে পারছিলাম তুমিও আমার প্রতি দুর্বল হয়ে গেছো। আমি অনেক চেষ্টা করেও যখন তোমাকে ভুলতে পারিনি, তখন তোমাকে আমার মনের কথাটা বলেই দিলাম। আমি জানতাম না তোমাকে আমি ভালোবাসি কিনা, কিন্তু তোমাকে ছাড়া যে আমি ভালো থাকতে পারবো না এটা ঠিক বুঝে গেছিলাম। আমি ওনার কথাগুলো শুনে চুপ করে আছি। আমারও তো ওনার মতো ঠিক একই অবস্থা হয়েছিল। কি হলো, কিছু বলছো না যে? আচ্ছা আমিই বলি। আমরা প্রায় 3 মাসের মতো এভাবে কথা বলি। একদিন তুমি জানালে তোমার এলাকার একটা ছেলের ভয়ে তোমার বাবা তোমার বিয়ে দিয়ে দিতে চাইছে। খুব ভয় পেয়ে গেছিলাম ওই দিন। মাথায় শুধু একটাই কথা আসছিল, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আমি যে কোনোভাবে তোমাকে আমার করে পেতে চাই, কিন্তু তুমি আমাকে ভালোবাসো নাকি এটাও শিওর হতে পারছিলাম না। পরেও বাবার কাছে তোমার কথা জানালে বাবা তোমাদের বাবার খোঁজ নিয়ে তোমাকে দেখতে গিয়ে প্রথম দিন বাবা তোমাকে খুব পছন্দ করে ফেলে। তারপর আমরা সবাই যাই। যেদিন তোমাদের বাসায় গেছিলাম ভাবছিলাম ওই দিনই তোমাকে বলে দিব আমি সেই যাকে তুমি ভালোবাসো। তোমার সাথে আলাদা রুমে বসে আমি এটাই ভাবছিলাম কি করে তোমাকে বলবো, কিন্তু আমি কিছু বলার আগেই তুমি আমার কাছে সব কিছু বলে দিলে। তখনই আমার মাথায় একটা প্ল্যান আসলো, তোমাকে কিছু জানাবো না, দেখি তুমি সত্যি আমাকে কতটা ভালোবাসো। পরিস্থিতির চাপে পড়ে যদি তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত তাহলে তুমি আমাকে ভুলে যেতে? বিয়ে হয়ে গেছে ভেবে কি আমাকে ভুলে স্বামী নিয়ে সংসার করতে? এটা জানার জন্যই তোমাকে কিছু না জানিয়ে তোমাকে বিয়ে করে নিলাম। এতে আর তোমাকে হারানোর ভয়টাও থাকলো না। আর তুমি আমাকে কতটা ভালোবাসো তাও বুঝতে পারবো। তুমি যদি রিঝুমকে ভালোবাসো তাহলে তুমি আমার, আর তুমি যদি তোমার হাজব্যান্ড মানে রিয়ানকে ভালোবাসো
তাহলেও তুমি আমার। সব দিক দিয়েই আমি তোমায় আমার করে নিয়েছি। তাই বলে তুমি আমাকে এভাবে কষ্ট দিবে? আমাকে কষ্ট পেতে দেখে কি তোমার একটুও কষ্ট হয়নি? হয়েছে তো। যখন দেখতাম তুমি রিঝুমকে ভালোবাসো তখন অনেক কষ্ট পেতাম। আবার যখন বুঝতে পারি তুমি রিয়ানের প্রতিও দুর্বল, তখনও অনেক কষ্ট পেতাম। শয়তান রিয়ান আর রিজুম দুটোই তো তুমি। কষ্ট পেয়েছি আমি, আর এখন উনি ঢং করছেন। আচ্ছা জান পাখি, কেমন বউ তুমি? এতদিনে নিজের স্বামীর পুরো নামটাও জানোনি। তুমি যদি একবার আমার পুরো নাম জেনে যেতে, তাহলেই তো তোমার এত কষ্ট পেতে হতো না। আমি যদি জানতাম তোমার মাথায় এত শয়তানি চলছে, তাহলে তোমার পুরো নাম কেন, তোমার পুরো গোষ্ঠীর নামই জেনে নিতাম। আচ্ছা হয়েছে, এখন আমি জানি আমার বউ আমার থেকে রিঝুমকে বেশি ভালোবাসে। এখন চলো ঘুমাবো, অনেক রাত হয়েছে, তার উপর তুমি অসুস্থ। শয়তান একটা। এখন বালিশ নিয়ে লক্ষ্মী ছেলের মতো সোফায় গিয়ে শুয়ে পড়েন। রিজুম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, সোফায়? জনাব, সোফায়। বললেই হলো নাকি? এতদিন কত কষ্ট করে সোফায় শুয়েছি, এখন তো আমি আমার বউয়ের কোলে মাথা রেখে ঘুমাবো। এটা বলে রিজুম আমাকে কোলে তুলে নিয়ে বেডের দিকে যেতে লাগলো। সমাপ্ত।